আমার দেশ পত্রিকাতে একটি রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে সৌদি, পাকিস্তান এবং তুরস্ক যে মিলিটারি প্যাক্ট বা অ্যালায়েন্স হয়েছে, সেখানে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই খবরটা আমার দেশ পত্রিকা কীভাবে এটা রিপোর্ট করলেন আমি জানি না, তবে অন দ্য বেসিস অফ কমন সেন্স, এর প্রথম বলি, কমন সেন্সের ভিত্তিতে বলি, ইট ইজ নট পসিবল। সেকেন্ড থিং, এজ ফার এজ মাই নলেজ গোজ, আর আমি যেভাবে ফরেন অ্যাফেয়ার্স বা এই জিওপলিটিক্স নিয়ে আমি রিসার্চ বা অন্তত আমি ব্যস্ত আছি এগুলো নিয়ে, আমার যে অ্যাসেসমেন্ট সেটাতে ইট ইজ ইম্পসিবল, মোস্ট আনলাইকলি। ওয়াই? বিকজ মনে রাখবেন, ইনডাইরেক্টলি এই অ্যালায়েন্সটা ইরান বিরোধী, আবার ইসরায়েল গভর্নমেন্ট বিরোধী। সো মোটামুটি দুইটার সংমিশ্রণে এটা করা হয়েছে, মানে তাদের কারণে। এখন ইরানের বিষয় কী হবে আমি জানি না, বাট অন্য দেশ যেটা আছে তাদের বিষয় তো ডেফিনেটলি একটা বিষয় এখানে আছে। সুতরাং এটাতে ইট ইজ ইম্পসিবল যে ইরানকে তারা আমন্ত্রণ জানাবে। কেননা মনে রাখবেন, এটাতে নেটো আর্টিকল 5 স্টাইলের যে আর্টিকল 5 যেটা আছে, সেটা হচ্ছে যে অ্যাটাক অন ওয়ান কান্ট্রি এজ দো অ্যাটাক অন অল কান্ট্রিজ। তাহলে ইরানের উপর যদি আক্রমণ করে ইসরায়েল বা আমেরিকা, তাহলে কি মানে পাকিস্তান, তুরস্ক, সৌদি অ্যাটাক করবে? ইটস নট পসিবল, বিকজ এখানে একটা হিসাব নিকাশ আছে। এটা আমি এর চেয়ে বেশি ডিটেলসে যাচ্ছি না যে কোন কারণেই। মনে রাখবেন, ইট ইজ সাপোর্টেড বাই দ্য ইউনাইটেড স্টেটস। সুতরাং ইট ইজ ইম্পসিবল যে ইরানকে তারা আমন্ত্রণ জানাবে, স্ট্র্যাটেজিক কারণে এটা জানাবে না, এবং ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। সো আমার দেশ পত্রিকার এই রিপোর্টটা আই রুলড আউট অ্যাবাউট দ্য রিয়েলিটি ওর দ্য অথেন্টিসিটি অফ দিস নিউজ। তারা কোথা থেকে পেয়েছেন আমি জানি না। যদি কোনো মানে যেটাকে আমরা বলি ডেস্ক রিপোর্ট, বিদেশের কোনো নিউজকে ট্রান্সলেট করে দিয়ে থাকেন, হয়তো ভুল বুঝেছেন এখানে, এটা আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি। ইরান এখানে আসছে না, আসার কোনো সুযোগই নেই। যদি ইরান আসে, তাহলে 6 মাসও এই অ্যালায়েন্স টিকতে পারবে না, আপনি ধরে নিতে পারেন, এবং আই ক্যান ব্যাট অন দ্যাট। সো ইট ইজ নট পসিবল। এটা অনেক হিসাব নিকাশ করা হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন আছে। এই যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আছে, এই জন্য আমি বলেছি দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর বাংলাদেশ টু জয়েন, বিকজ এই মানে লাইফ টাইম, ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি ফর বাংলাদেশের সামনে এখানে আসছে, যে বাংলাদেশ এটাতে যুক্ত হয়ে সারা জীবনের জন্য ভারতের আক্রমণ থেকে, যে কোনো ধরনের ডিস্টার্ব থেকে, ডিসক্রিপেন্সিস থেকে বাঁচতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট টু অ্যাভেইল। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিছুটা সমস্যা বিতরণে আছে, এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, কিছু নতুন প্রসেসের সাথে অ্যাডজাস্ট করার সমস্যা, এগুলো হচ্ছে। কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কোনো ঘাটতি যেন না হয়। 24 আগস্ট 2026 তারিখে সরকারি ক্রয় কমিটির বৈঠকে 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরও 1,15,000 টন অনুমোদন দেওয়া হয়েছিল। ডিলারদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সার উত্তোলন করেন, এবং সেগুলো যে পরিমাণ সার তাদেরকে অ্যালোকেট করা হয়েছে সেটা যেন তারা বিতরণ করেন। আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের সাম্প্রতিক মজুদটা একটু বলে রাখা দরকার আছে। আমাদের মজুদ 24/8/2026 ইউরিয়ার মজুদ আছে 4.822 লক্ষ মেট্রিক টন, টিএসপি 3.69, ডিএপি 3.68, এমওপি 1.46, মোট 13.65 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। আমদানি পর্যায়ে আছে টিএসপি 2,10,000, ডিএপি 2,80,000, এমওপি 3,75,000। আরো অনুমোদন হয়েছে টিএসপি 60,000, ডিএপি 1,20,000, এমওপি 1,15,000। আমরা আশা করছি আমাদের সরবরাহে ঘাটতি নেই। যদিও এটা একটু বলে রাখা ভালো, আমি আমার প্রিভিয়াস ব্রিফিং এ বলেছি, মধ্যপ্রাচ্য সংকটের কারণে এটা আমরা সরকার মনোযোগী আছি, এজন্যই এগুলো করা হচ্ছে। হরমুজ স্ট্রাইট নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা জ্বালানির কথাই বেশি বলি, কিন্তু পৃথিবীর সারেরও অ্যারাউন্ড 25% হরমুজ দিয়েই পরিবাহিত হয়। সো আমরা এই ব্যাপারগুলোতে সতর্ক থেকেই কাজ করব, কারণ খাদ্য নিরাপত্তা সবার আগে। এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, সেটা হচ্ছে খাদ্য উৎপাদন সামনে কেমন হবে সেটা নিয়েও কিন্তু গ্লোবালি আলাপ হচ্ছে। এল নিনো বলে একটা প্রাকৃতিক ফেনোমেনন আছে, যেটা এই বছর এবং আগামী বছর যে এল নিনোটা হতে যাচ্ছে, বলা হচ্ছে রেকর্ডেড হিস্ট্রিতে সবচেয়ে খারাপ এটা হতে পারে। সো আমাদের এই আনসার্টেনিটিগুলো আছে, সরকার নিশ্চয়ই এগুলোতে মনোযোগী থাকবে। বিদ্যুৎ জ্বালানির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি একটু বলি, সংকট মোকাবেলায় সরকার কি করছে? এখনো আপনারা খেয়াল করেছেন যে গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। সরকার কি করছে আমরা একটু বলতে চাই। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের
পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ব্যবসায়ীদের সংখ্যা গুজব দূর করতে নিয়মিত অফিসিয়াল ব্রিফিং দেওয়া হচ্ছে। আরও কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো যদি একটু বলি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শিল্প কারখানার জন্য প্রাকৃতিক গ্যাস বাঁচাতে এবং গ্যাসের উপর চাপ কমাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন সর্বোচ্চে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ভোলা গ্যাস পাইপলাইন প্রকল্প, আমাদের ভোলার মাননীয় এমপি আছেন, ভোলা নতুন গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে 500 কোটি টাকা ব্যয়ে একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা এই আলাপ করেছি, ভোলায় কমার্শিয়ালি ভায়াবল গ্যাস মজুদ আছে, কিন্তু সেটা কিভাবে আনা হবে নানান আলোচনা ছিল। পাইপলাইন না, ওটাকে এলএনজিতে কনভার্ট করে আনা হবে, সেটা খুব দ্রুত হবে। ঘরোয়া গ্যাস অনুসন্ধান, বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে 1750 MSDFT গ্যাস উৎপাদনের লক্ষ্যে 150টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই আলাপ প্রচুর করেছি। আমাদের মাটিতে মানে কমিয়ে ধরলেও আমরা অনেক, আমি একদিন একটা সংখ্যা বলেছি, আমাদের অনেকেরই সার্ভে আছে 40 TCF বা 50 TCF হতে পারে। মানে আমাদের বাৎসরিক সম্পূর্ণ চাহিদা হচ্ছে 1.3 or 1.4 TCF এক্সিস্টিং অবস্থা। অর্থনীতির আকার বাড়লে হয়তো এটা 1.5-2 হবে, তার স্টিল আমাদের কত পরিমাণ গ্যাস আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবং আমরা আবারও বলতে চাই, স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে কিছু অলিগার্কের হাতে এটা তুলে দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। 2 বছরের মতো সময় ইন্টারিম সরকার ছিল, তারাও কি স্থলভাগে গ্যাস খোঁজার জন্য খুব চেষ্টা করেছেন? উত্তর হচ্ছে না। সৌভাগ্য তাদের, এই কথাটা একটু বলে রাখা ভালো, সৌভাগ্য তাদের তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি। আমি একটা তথ্য আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করতে চাই। প্রতি ইউনিট, আমি গতকালও এটা চেক করেছি, প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময়ে ছিল $12 থেকে $14। এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা আছে। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। এটা আমরা জানি না আসলে কোন দিকে যাবে। ইউরোপ তার, আমি আগেও একদিন বলেছি, ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ এলএনজির উপর ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে, কারণ সে রাশিয়া থেকে নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস নিতে চাইছিল না, কারণ ওর সাথে যুদ্ধ আছে। তো তারা বিরাট ক্রেতায় পরিণত হয়েছে। শীত আসছে, তারা তাদের মানে স্টোরেজ বৃদ্ধি করার চেষ্টা করছে। সো ক্রাইসিস আছে। আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন গ্যাসের জন্য, আপনারা নিশ্চয়ই তথ্য জানেন। কাতারের সাথে আলোচনা হয়েছে, আরও যারা আপনারা জানেন, আমরা যে স্থায়ী চুক্তি করি বা দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে দুটো দেশের মধ্যে বেশি আমরা কাতার থেকে, কাতার আর ওমানের সাথে আছে, সেখানে রীতিমতো আমাদের মন্ত্রী এবং